বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমারের সামগ্রিক হুমকি মোকাবেলার জন্য যে যুদ্ধবিমানটি বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সেটি হচ্ছে 2000-2001 অর্থবছরে ক্রয় করা MiG-29 এর সেই ফান্ডামেন্টাল ভার্সনটি। এর মধ্যে 4টি MiG-29কে বেলারুশে আপগ্রেডের মাধ্যমে MiG-29 MB-তে রূপান্তরিত করা হয়েছে এবং এর মাধ্যমেই MiG-29গুলো জাহাজ বিধ্বংসী সক্ষমতা থেকে শুরু করে VBR মিসাইল নিক্ষেপের সক্ষমতা অর্জন করেছে। এর পুরনো রাডার পরিবর্তন করে অত্যাধুনিক প্রযুক্তির জুকমি রাডার সংযোজন করা হয়েছে, যেটি বর্তমানে বিমানটিকে প্রায় 160 কিলোমিটার দূরবর্তী যে কোনো যুদ্ধবিমান থেকে শুরু করে অনন্য উড়ন্ত বস্তুকে ট্র্যাক করার ক্ষমতা দিয়েছে, যেটি বিমানটিকে পূর্বের তুলনায় দ্বিগুণ শক্তিশালী করে তুলেছে। এখন আমাদের MiG-29গুলো প্রায় 110 কিলোমিটার দূরবর্তী যে কোনো সামুদ্রিক জাহাজ থেকে শুরু করে সামরিক যুদ্ধজাহাজও হামলা চালাতে সক্ষম। অর্থাৎ আমাদের MiG-29গুলো আপগ্রেডেশনের পর মাল্টিরোল সক্ষমতা অর্জন করেছে। এটি অ্যাটাক ইন্টারসেপ্টর হিসেবে এবং সারফেস হামলা চালাতেও সক্ষমতা অর্জন করেছে। বন্ধুরা, সেই প্রেক্ষাপটে বিচার করলে এই MiG-29গুলোর সক্ষমতা যতটুকু বৃদ্ধি করা হয়েছে এর দ্বিগুণ সক্ষমতা রয়েছে মায়ানমারের Su-30 আপকামিং যুদ্ধবিমানগুলোতে এবং অতি দ্রুতই মায়ানমার তাদের Su-30 SM বিমানগুলো ডেলিভারি পেতে যাচ্ছে এবং সেই আপডেট নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। মায়ানমারের Su-30গুলোর রেঞ্জ হচ্ছে 3000 কিলোমিটারেরও বেশি এবং এটি প্রায় 8000 কেজি পর্যন্ত অস্ত্র পরিবহন করতে সক্ষম। একটি আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে এটি সার্ভেস হামলা থেকে শুরু করে ইয়ার টু ইয়ার এবং ইয়ার টু গ্রাউন্ডে অত্যন্ত নিখুঁতভাবে এবং কার্যকরী হামলা চালাতে সক্ষম। তাই বাংলাদেশকে অবশ্যই এর ডিটারেন্স খুঁজে বের করতে হবে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এর ডিটারেন্স করতে হলে প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সমকালীন যুদ্ধবিমান বা অত্যন্ত আধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান বাংলাদেশের তার বিমান বাহিনীতে সংযোজন করা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী তার F-7BGগুলোকে ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহার করে থাকে। বাংলাদেশ বিমান বাহিনীর কোনো ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার নেই। মাল্টিরোল ভূমিকা পালনকারী MiG-29গুলোর মাল্টিরোল সক্ষমতা সীমিত আকারের পূর্বেই বলেছি। বন্ধুরা, মায়ানমারের Su-30 ক্রয়ের ব্যাপারে সামগ্রিক ঘটনাবলী বিশ্লেষণপূর্বক আমি আপনাদের ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা হলো মায়ানমারের Su-30 SM-কে প্রতিহত করার জন্য বাংলাদেশের কোন যুদ্ধবিমানটি সংগ্রহ করা উচিত বা বাংলাদেশের জন্য কোন যুদ্ধবিমানটি অত্যন্ত কার্যকরী বা উপযোগী হতে পারে। আর এ ব্যাপারে জানতে ভিডিওগুলো ধারাবাহিকভাবে আমাদের সাথে থেকে দেখবেন। বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও নির্মাণ করি। ভিডিওর তথ্যগত বিশ্লেষণ থেকে শুরু করে সামগ্রিক তথ্য উদ্ধার করার জন্য অনেক কষ্ট করতে হয় আমাদের। এই ভিডিওগুলো যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলেই আমাদের কষ্ট সার্থক বলে পরিগণিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী, বিশেষ করে বাংলাদেশ সরকার তার সামরিক বাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। এই সুনির্দিষ্ট পরিকল্পনার নাম হচ্ছে 2030 বাংলাদেশ আর্ম ফোর্সেস মডার্নাইজেশন প্রোগ্রাম। বাংলাদেশ আর্ম ফোর্সেস মডার্নাইজেশন প্রোগ্রামকে সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য এখন থেকেই কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার। তারই প্রেক্ষাপটে বিমান বাহিনী তার বহরে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টার সংযোজনের পরিকল্পনা করেছে। বন্ধুরা, আপনারা তো বলবেন যে বাংলাদেশ বিমান বাহিনীর এই পরিকল্পনা কবে কার্যকর হবে বা বাস্তবে রূপান্তরিত হবে। আপনাদের একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ বিমান বাহিনী 20-21 অর্থবছর থেকে শুরু করে 21-22 অর্থবছরে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে তার MRCA বা মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট সংযোজনের জন্য। বাংলাদেশের একজন প্রখ্যাত সমর বিশেষজ্ঞ এবং নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল M সাখাওয়াত হোসেন বলেছিলেন, বাংলাদেশে সবসময় শত্রুর আক্রমণ হয়েছে সমুদ্র দিয়ে। শত্রু যদি সমুদ্র দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে তাহলে পদাতিক বাহিনীর মাধ্যমে স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশকে কখনোই পরাজিত করা সম্ভব নয়। তাই বাংলাদেশ সরকার নৌবাহিনীর উন্নয়ন কল্পে সবসময়ের জন্যই অগ্রাধিকার দিয়ে আসছে। আর এই অগ্রাধিকার মূলে রয়েছে মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবল যুদ্ধবিমান। তাই দেশকে ডিফেন্ড করতে হলে সমুদ্র ঠেকানো সর্বাগ্রে জরুরি। বন্ধুরা, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনী দ্রুততম সময়ের মতো মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবল যুদ্ধবিমান সংযুক্ত করতে চায়। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীর সম্ভাব্য যুদ্ধবিমানগুলোর ধারাবাহিক ভিডিও বিশ্লেষণের আজকের পর্যায়ে রয়েছে F-18 সুপার হর্নেটের মতো যুদ্ধবিমানের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি এটি বাংলাদেশের জন্য কতটা কার্যকর হবে এবং মিয়ানমারের Su-30 SM-গুলোকে কীভাবে প্রতিহত করতে সক্ষম হবে এবং মিয়ানমারের যে কোনো সামরিক যুদ্ধজাহাজকে একেবারে ধসিয়ে দিতে সক্ষম হবে, এই বিষয়গুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন।
যদি বলা হয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও অর্থনীতির কথা বিবেচনা করে সবচেয়ে আদর্শ যুদ্ধবিমান কোনটি, তাহলে অনেকটাই এগিয়ে থাকবে F-18 ব্লক 3 যুদ্ধবিমান। আর কেন এগিয়ে থাকবে তা ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক। F-18 হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান, যা মূলত মার্কিন নৌবাহিনী ব্যবহার করে থাকে। 2 ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমানটি বিশ্বে মাত্র কয়েকটি দেশ ব্যবহার করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব শাসনের অন্যতম অস্ত্র এটি। এর সক্ষমতা বিচার করতে গেলে প্রথমে এর এয়ারফ্রেমের কথা বলতে হয়। F-18 হর্নেট থেকে সুপার হর্নেট অনেকটা ভিন্ন। এটি আগের ভার্সন থেকে 20% বড় এবং 40% বেশি ফুয়েল নিয়ে উঠতে পারে। এয়ার ইনলেটে পরিবর্তন আনা হয়েছে যাতে রাডার ক্রস সেকশন কমে। মূলত শত্রু রাডার ওয়েব থেকে ইঞ্জিন ব্লেড লুকানোর জন্যই এই কৌশল, কারণ ইঞ্জিন ব্লেড কম্পোজিট ম্যাটেরিয়াল ইউজ করে না। সুপার হর্নেটের এয়ারফ্রেমের লাইফ টাইমও বৃদ্ধি পেয়েছে। 6000 ঘন্টা থেকে বেড়ে এর লাইফ টাইম হয়েছে কমপক্ষে 10,000 ঘন্টা। সেই হিসেবে প্রতি বছর 300 ঘন্টা উড়লে মোটামুটি 33 বছর সার্ভিস দিতে পারবে বাংলাদেশ এয়ারফোর্সে। আর কনফার্মাল ফুয়েল ট্যাঙ্ক ব্যবহারের ফলে বাড়তি ওয়েল ট্যাঙ্ক ছাড়াই বেশিক্ষণ উঠতে পারবে। কম্পোজিট ম্যাটেরিয়ালের পাশাপাশি কিছু স্ট্রেলথি শেপ থাকায় এর রাডার ক্রস সেকশন 0.1 থেকে 1 স্কোয়ার মিটার। সুতরাং আধুনিক যুদ্ধবিমানগুলো এটিকে 80 থেকে 90 কিলোমিটারের আগে ডিটেক্ট করতে পারবে না। সুতরাং মিয়ানমারের উপরে এই যুদ্ধবিমানটি অভূত প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। বন্ধুরা, Su-30SM যুদ্ধবিমানও এর কাছে মার খাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি আমি জাহাজ বিধ্বংসী হামলার ক্ষেত্রে বিচার করি, সেদিক থেকেও এই F-18 সুপার হর্নেট অনেক এগিয়ে থাকবে Su-30SM এর চেয়ে। এর এয়ারফ্রেমের আরেকটি বিশেষত্ব হলো এটার খুব কম মেইনটেনেন্সের দরকার পড়ে। যেহেতু এটি ক্যারিয়ার থেকে অপারেট করা হয়, তাই আপনি চাইবেন না এটি যুদ্ধ করে এসে দীর্ঘক্ষণ ক্যারিয়ারে পড়ে থাকুক। একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের লিমিটেড ইঞ্জিনিয়ার এবং লিমিটেড যুদ্ধবিমান থাকে, তাই দীর্ঘদিন সমুদ্র থেকে যুদ্ধ করার জন্য এমন যুদ্ধবিমান দরকার যার কম মেইনটেনেন্স দরকার পড়ে। সুতরাং সেদিক থেকে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে যদি এটি সংগ্রহ করতে পারে, Su-30SM-কে যথাযথ চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে। কারণ Su-30SM-এর যে মেইনটেনেন্স কস্ট তার সেই F-18 সুপার হর্নেটের মেইনটেনেন্স কস্ট এবং ফ্লাইং কস্ট অবশ্যই কম। বন্ধুরা, এদিক থেকে অর্থের সাশ্রয় হবে। প্রকৃত বাস্তবতা হলো শুধুমাত্র যুদ্ধবিমান কিনলেই হবে না, সেই যুদ্ধবিমানের মেইনটেনেন্স কস্ট থেকে শুরু করে ফ্লাইং কস্ট সব কিছু যদি আপনি বিচার করেন, একটি নির্দিষ্ট সময় পর ওভারহোলিং কস্ট, সামগ্রিক বিচার বিশ্লেষণে আপনার একটি যুদ্ধবিমান কতটা আউটপুট দেবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। Su-30SM-এর মতো ভারী যুদ্ধবিমান মায়ানমার বিমান বাহিনীর মতো একটি বাহিনী কিভাবে পুষবে সেটি এখন দেখার বিষয়। কারণ Su-30SM-এর মতো 2 স্কোয়াড্রন যুদ্ধবিমান অথবা 1 স্কোয়াড্রন যুদ্ধবিমান পোষা আর হাতি পোষা সমান কথা। বন্ধুরা, বাস্তবিক পক্ষে এর সক্ষমতা নেই মায়ানমার বিমান বাহিনী অথবা মায়ানমার নৌবাহিনীর। সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করলে এদিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকবে। সুতরাং আপনি শুধু ঘোড়াই কিনলেন, কিন্তু চাবুক কেনার যদি টাকা না থাকে, সেই ঘোড়া দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। মায়ানমারের বহরে যে 32টি MiG-29 যুদ্ধবিমান রয়েছে, এগুলো বর্তমানে বোঝা হয়ে মায়ানমার বিমান বাহিনীর ঘাড়ে চেপে বসেছে। তার মধ্যে 8 থেকে 10টি বর্তমানে অপারেশনাল পর্যায়ে আছে। সম্ভবত এগুলোও বর্তমানে গ্রাউন্ডেড। আর Su-30SM-এর মতো যদি 1 স্কোয়াড্রন যুদ্ধবিমান মায়ানমার বিমান বাহিনী পালতে যায়, তাহলে তাদের টোটাল সামরিক বাজেটের সমপরিমাণ বাজেটই লাগবে এবং সেক্ষেত্রে মায়ানমার বিমান বাহিনী হয়তো কিছুদিনের মধ্যেই সারেন্ডার করবে এই বিমানগুলোকে। বন্ধুরা, F-18-এ ব্যবহার করা হয়েছে NAPG-79 এশা রাডার। এটি রাফালের টাইফুনের চেয়েও শক্তিশালী রাডার। এর রেঞ্জ 150 কিলোমিটার। 150 কিলোমিটারের মধ্যে 1 স্কোয়ার মিটারের টার্গেটের জন্য এটি কার্যকর। অর্থাৎ যে যুদ্ধবিমানের রাডার ক্রস সেকশন 1 স্কোয়ার মিটার, সেটিকে এই রাডার 150 কিলোমিটার দূরে শনাক্ত করতে সক্ষম হবে। সুতরাং প্রাথমিক দেখাতেই Su-30SM-কে মাত দেবে F-18 সুপার হর্নেট। এটিকে শক্তিশালী রাডার বলার কারণ হচ্ছে F-16 ব্লক 70 রাফালে টাইফুন যুদ্ধবিমানের রাডার 1 স্কোয়ার মিটারের টার্গেট মোটামুটি 80 থেকে 100 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে। তাই এখানে F-18 সুপার হর্নেট অনেকটাই এগিয়ে। এই রাডারটি একসাথে 20টি টার্গেটকে ট্র্যাকিং করতে পারে এবং 6টি টার্গেট এঙ্গেজ করতে পারে। সুতরাং ভিভিআর কম্ব্যাটে ভালো অ্যাডভান্টেজ দেবে এই রাডার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি একটি মাল্টিমোড রাডার। এয়ার সার্চের পাশাপাশি গ্রাউন্ড সার্চিংও করতে পারে। গ্রাউন্ড মোডে এটি 300 কিলোমিটার দূর থেকে টার্গেট শনাক্ত করতে পারে। সমুদ্রে নজরদারির জন্য খুব ভালো সুবিধা দেবে এই রাডার। IRST সেন্সর, এই যুদ্ধবিমানের সর্বশেষ সংস্করণ হচ্ছে IRST সেন্সর। মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানে IRST সেন্সর ব্যবহার করা হয় না। এই সেন্সরটিও খুব শক্তিশালী।
100 কিলোমিটার দূর থেকে টার্গেট শনাক্ত করতে সক্ষম। অন্যান্য যুদ্ধবিমানের IRST সেন্সরের রেঞ্জ মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার। IRST সেন্সরের মূল সুবিধা হচ্ছে যে সকল যুদ্ধবিমানের রাডার ক্রস সেকশন খুব কম, যেমন স্টিলথ যুদ্ধবিমান, এই সেন্সর সেগুলোকে মোটামুটি 100 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। আর এটি যেহেতু প্যাসিভ সিস্টেম, তাই রাডার বন্ধ করে খুব গোপনে শত্রুর উপর নজরদারি করতে সক্ষম। রাডার বন্ধ থাকলে শত্রুর অ্যান্টি রেডিয়েশন মিসাইল থেকে মুক্তি পাওয়া সম্ভব। ইঞ্জিন হিসেবে F-18 সুপার হর্নেটে ব্যবহার করা হয়েছে জেনারেল ইলেকট্রিকের তৈরি F4-on-4, যার সর্বোচ্চ থ্রাস্ট হচ্ছে 98 কিলো নিউটন। এর মাধ্যমে এই যুদ্ধবিমান 1.8 ম্যাক গতিতে চলতে সক্ষম। অনেকেই মনে করে ম্যাক 2 হলে ভালো হতো, কিন্তু আসল কথা হচ্ছে যুদ্ধবিমান নর্মালি 1.2 ম্যাক গতিতেই ফ্লাই করে, বিশেষ প্রয়োজনে 1.5 ম্যাক ক্রস করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে এই ইঞ্জিনটি এতই রিলায়েবল যে ভারত, দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি দেশ তাদের ভবিষ্যৎ যুদ্ধবিমানের জন্য এটি সিলেক্ট করেছে। আর এর আপগ্রেড ভার্সনের থ্রাস্ট হবে 116 কিলো নিউটন। এর ফলে দুই ইঞ্জিন মিলিয়ে মোট 232 নিউটন থ্রাস্ট উৎপন্ন হবে। এই ইঞ্জিনটি অত্যন্ত কার্যকরী, ফুয়েল এফিসিয়েন্ট। 1 ঘন্টায় মোটামুটি 500 গ্যালন জ্বালানি পুড়ে। সেই হিসাবে দুইটি ইঞ্জিনে 1000 গ্যালন জ্বালানি পুড়বে। মোটামুটি $3000 জ্বালানি পুড়বে প্রতি ঘন্টায়। এর সার্ভিস লাইফ রাশিয়ান ইঞ্জিনের দ্বিগুণের চেয়েও বেশি। আরেকটি বিষয় হচ্ছে ইঞ্জিন যত শক্তিশালী হবে যুদ্ধবিমানের রাডার জ্যামার সেন্সর ততটা কার্যকর হবে। অস্ত্র হিসেবে এতে ব্যবহার করা হয় আমেরিকার তৈরি প্রায় সকল ধরনের সমরাস্ত্র। মোট 8000 কেজি পেলোড বহন করতে সক্ষম এই যুদ্ধবিমান। এর সবচেয়ে বেশি আকর্ষণীয় অংশ হচ্ছে এর স্টিল পড। এই পডের ভেতরে 4টি মিসাইল বহন করা যায়, ফলে রাডার ক্রস সেকশন বৃদ্ধি না করেই অনেকটা স্টিল যুদ্ধবিমানের মতো কাজ করতে পারে এই যুদ্ধবিমান। মিসাইল বহন করলে যুদ্ধবিমানের ড্র্যাগ বৃদ্ধি পায় এবং ম্যানুভারেবিলিটি কমে যায়। সেই সমস্যা হবে না এই স্টিল পথ ব্যবহার করলে। একটি আধুনিক যুদ্ধবিমানে যে ইলেকট্রনিক সেন্সর, কম্পিউটিং সিস্টেম থাকা দরকার, তাছাড়াও এই যুদ্ধবিমানে অনেকগুলো মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সেন্সর, লেজার ওয়ার্নিং সেন্সর আছে, যার মাধ্যমে এটি শত্রুর রাডার গাইডেড অথবা ইনফ্রারেড গাইডেড মিসাইল শনাক্ত করে সিগন্যাল দিতে পারবে এবং পাশাপাশি প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে, যেমন ফ্লায়ার, স্যাপ এবং ডিকয়। বন্ধুরা, উপরোক্ত আলোচনা থেকে এটি স্পষ্টভাবে বোঝা যায় এর কিছু বিশেষ সক্ষমতা আছে। এই বিশেষ সক্ষমতা রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তির Su-57 যুদ্ধবিমানেও নেই। সুতরাং এটি রাশিয়ার তৈরি Su-57 স্টিলথ বা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে হারিয়ে দিতে সক্ষম হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এতে আরও রয়েছে BAE সিস্টেমের তৈরি ইনবিল্ট জ্যামিং সিস্টেম। আরেকটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে F-18 সুপার হর্নেটের একটি ভার্সন হচ্ছে F-18G বা গ্রাউলার। এটি ওয়েপেন্সের বদলে বিভিন্ন ধরনের শক্তিশালী জ্যামার নিয়ে উড়ে। সহজে বলতে গেলে এটি একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুদ্ধবিমান, যার কাজ হবে শত্রুর রাডার মিসাইলকে জ্যাম করা অথবা ফাঁকি দেওয়া। বিভিন্ন মিশনে সাধারণ যুদ্ধবিমানকে সুরক্ষা দিতে এটি অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, বাংলাদেশ যদি এক স্কোয়াড্রন এই ধরনের যুদ্ধবিমান ক্রয় করে, তাহলে 2টি F-18G বা গ্রাউলার যুদ্ধবিমান ক্রয় করতে পারে। যখন সামগ্রিক মিশন পরিচালনা করতে যখন এই যুদ্ধবিমানের ফাইটার ভার্সনগুলো উড্ডয়ন করবে, তখন তার সাথে উড্ডয়ন করবে F-18 গ্রাউলার। বন্ধুরা, এই F-18 গ্রাউলার শত্রুপক্ষের যুদ্ধবিমানের রাডার, উড়ে আসা মিসাইল, সামগ্রিক সকল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে জ্যাম করে টোটালি অন্ধ করে দেবে। আর এই ফাঁকে F-18 ফাইটার ভার্সনগুলো শত্রুপক্ষকে দুমড়ে চুমড়ে দেবে কোনো কার্যকর বাধা ছাড়া। বন্ধুরা, সবশেষে বলা যায় F-18 অ্যাডভান্টেজ যে সকল বিষয়গুলো থাকবে মায়ানমারের Su-30SM এর চেয়ে, সেগুলো হলো রাফালে EFT এর তুলনায় শক্তিশালী রাডার, যার মাধ্যমে VBR সুবিধা পাওয়া যাবে Su-30SM এর চেয়ে বেশি। অ্যান্টিশিপ মিসাইল এটি বহন করতে পারবে। এটি মূলত তৈরি করা হয়েছে ডেডিকেটেড সামুদ্রিক হামলার জন্য। এর হারপুন মিসাইল সমুদ্র নিরাপত্তায় বিশ্বের যে কোনো মিসাইলের চেয়ে খুব ভালোভাবে সুরক্ষা দিতে সক্ষম। 2 ইঞ্জিনের যুদ্ধবিমান হিসেবে এর মেইনটেনেন্স ব্যয় তুলনামূলকভাবে অন্যদের চেয়ে কম। কনফার্মাল ফুয়েল ট্যাঙ্ক থাকায় বেশি রেঞ্জ ও বেশি অস্ত্র বহন করতে পারে। স্টেলথি ওয়েপন পড থাকায় কনফার্ম ফুয়েল ট্যাঙ্কের জ্বালানি নেওয়ার ফলে আলাদা ট্যাঙ্কের দরকার নাই, তাই রাডার ক্রস সেকশন কম। তারপরও যদি আবার স্টেলথি পডে 4টি VBR মিসাইল বহন করা যায়, তাহলে রাডার ক্রস সেকশন 1 মিটারেরও নিচে নেমে আসবে। শত্রুর রাডার তখন 100 কিলোমিটারের আগে একে ডিটেক্ট করতে পারবে না, তাই Su-30SM কোনো প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবে না বাংলাদেশ যদি এটি ক্রয় করে। বন্ধুরা, গ্রাউলার সিস্টেমটি মিশন পরিচালনার জন্য অত্যন্ত অ্যাডভান্টেজ দিবে।
অবশ্যই বাংলাদেশ যদি এই ভার্সনটি ক্রয় করে তাহলে অন্যান্য পার্শ্ববর্তী দেশের চেয়ে এগিয়ে যাবে এবং এটি এরিয়াল ওয়ার্নিং ওয়ারফেয়ারের জন্য কার্যকরী ভূমিকা পালন করতে পারবে। বন্ধুরা, দিন শেষে বলতে চাই, বাংলাদেশ যদি এর 8টি ইউনিটও সংগ্রহ করতে পারে তাহলে মায়ানমারের উপরে চরম রকমের প্রভাব বিস্তার করতে সক্ষম হবে সমুদ্রের বুকে। মায়ানমারের 6টি Su-30SM খুঁজেও পাওয়া যাবে না এগুলোর সামনে। বন্ধুরা, প্রযুক্তিগত সক্ষমতায় F-18 সুপার হর্নেটের সামনে মায়ানমারের Su-30SM-গুলো বাংলাদেশের F-7BG'র মতো হয়ে যাবে। সুতরাং বাংলাদেশের উচিত হবে যে কোনোভাবে যে কোনো পন্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে অবশ্যই এ ধরনের কৌশলগত যুদ্ধবিমান থেকে শুরু করে অন্যান্য সমরাস্ত্র তাদের বাহিনীতে ইনস্টল করা। যেহেতু রাশিয়া মায়ানমারকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে, তাই বাংলাদেশকে শুধু রাশিয়ার লেজ ধরে থাকলে হবে না, এক্ষেত্রে কৌশলগত সম্পর্ক পরিবর্তন করতে হবে বাংলাদেশকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনাদের কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে। বন্ধুরা, দেশের যে কোনো সামরিক কেনাকাটার আপডেট সবার আগে পেতে চাইলে মহিউদ্দিন ব্লগস চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।